ওকে, সো শুধুমাত্র এই পিডিএফ এর জন্য আপনার এই ক্লাসটা আসলেই করা উচিত, যদি আমার ক্লাস নাও করেন আমি মনে করি। যাই হোক, এটা এত সুন্দর করে দেওয়া। তো এখানে মেইনলি রাইটিং টাস্ক ওয়ান এর ক্ষেত্রে আপনার চারটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আমি একদম বাংলা ভাষায় বলবো, একটা টাস্ক অ্যাচিভমেন্ট প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ভাগ ভাগ করে কি হয় না হয় এগুলো আমি বলবো না ডিরেক্টলি। আসলে একটা টাস্ক অ্যাচিভমেন্টটা মেইনলি বাংলা ভাষায় কেমন হয়, কোহেরেন্স, কোয়েশ্চেন জিনিসটা কি, ভোকাব কি, গ্রামার কি, এগুলো আমি একটু আপনাকে বলি। সেটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে আপনি আসলে ওই প্রশ্নটা বেস করে ওই জিনিসটা মেনটেন করে আনসারটা করতে পারছেন কিনা। ঠিক আছে, যে ওই হুবহু। এখন আপনাকে বলা হলো একটা, আপনার নাম কি, এখন আপনি আপনার বাড়ির ঠিকানা বলা স্টার্ট করছেন, ওইটা যাতে না হয়। যদি মানে আপনার নাম বলার প্রাসঙ্গিক পরে কথা উল্লেখ প্রাসঙ্গিক করতে কথা, এইটাই হচ্ছে মেনলি টাস্কটা অ্যাচিভ করা। সেটাকে আপনার প্রায় 25% মার্ক থাকে এখানে রাইটিং টাস্ক ওয়ানে, সরি। এবং সেকেন্ডলি থাকে কোহেরেন্স এন্ড কোহেশন। এখন আপনি ঘুরায় ফিরে আপনার নামটা বলতেছেন, এই ঘুরায় ফিরে এত ঘুরান পেঁচানোর দরকার নেই। আপনি খুব সুন্দর করে একটা নির্দিষ্ট ওয়ে, আপনি একটা পথ অবলম্বন করে আপনি এই টাস্ক অ্যাচিভ করতে পারেন। আপনার এই টাস্ক অ্যাচিভ করার জন্য এটার মানে আপনার কি আপু? জিনিসটা রিলেভেন্ট কোহেরেন্স কিনা, এন্ড কোহেশন এটার মানে কি? মেইনলি রিলিভেন্সি। যে আপনার জিনিসটা আপনি একের পর এক মেনটেন করছেন। সাপোজ আপনার একটা মেয়ের বিয়ে হয়েছে, এখন বিয়ে হয়েছে, এরপর বিয়ের পরে বাচ্চা হয়েছে, এরপরে বাচ্চাকে স্কুলে ভর্তি করে দিয়েছে। এখন কোনো মেয়ের হচ্ছে আপনার বিয়ের আগেই তো বাচ্চা হবে না হুম নর্মালি, হুম। ঠিক আছে। তো এই জিনিসটা, এই যে একের পর এক ঘটনাটা যে ঘটতেছে, ধরেন এটাই কোহেরেন্স এন্ড কোহেশন। ঠিক আছে, আচ্ছা। একদম পিওর বাংলা ভাষা হচ্ছে এই জিনিসটা, মানে একের পর এখন আপনাকে একটা জিনিসের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেওয়া হয়েছে। বলছে যে একটা জিনিসের ডিসকাশন দেওয়ার পরে বলা হয়েছে যে এটা আপনার কাছে কি মনে হয়, এটা আসলে যেটা মনে হয় আপনি সেটা পিক করেন কোনটা ভালো। এখন হুম। আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটো ব্যাখ্যা করার আগেই আপনি আগে খারাপ জিনিস নিয়ে বর্ণনা করা স্টার্ট করছেন, তাহলে কি এটা কোহেরেন্স মেনটেন হবে? হবে না। না। আপনাকে জিনিসটা নিয়ে সুন্দর করে আগে ভালোটা বলেন, এরপরে খারাপটা বলেন, তুলনা করার পরে নিজে একটা ডিসিশন দেন। এটাই মেইনলি হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্টের পরে কোহেরেন্স এন্ড কোহেশন। এখানে 25 মার্কস থেকে অনেক মার্ক। এরপরে ভোকাবুলারি, সবখানে দেখেন ভোকাবুলারি এত ইম্পর্টেন্ট, এটা সেটা হ্যান ত্যান অনেক কিছু। ভোকাবুলারিটা আসলে অনেক ইম্পর্টেন্ট। মনে করেন ভোকাবুলারি আপনি যখন পড়বেন, আমার এই চারটার মধ্যে পুরোপুরি ভোকাবুলারি কিভাবে কিভাবে পড়বেন সব দেওয়া আছে, ঠিক আছে, ভালো করে যে এই রিলেটেড ভোকাবুলারি গুলো আসলে কি হইতে পারে। হ্যাঁ, এখানে 25% মার্ক খুবই ইম্পর্টেন্ট। 25% মার্ক পাওয়া অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য এই পিডিএফটা একদম আত্মস্থ করতে হবে খুব সুন্দর করে। এরপরে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। এখন গ্রামার আপনি সব করলেন, করার পর গ্রামাটিক্যাল রেঞ্জ আপনার অনেক ভুল, হ্যাঁ, হ্যাজের জায়গায় হ্যাভ লিখতেছেন, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ঝামেলা করতেছেন, কম্পাউন্ড সেন্টেন্স লিখতে পারতেছেন না, উল্টাপাল্টা করতেছেন, আরো অনেক ঝামেলা করতেছেন। প্রেজেন্টে আছে গ্রাফ, আপনি দিচ্ছেন পাস্ট ফর্মে, পাস্টে আছে গ্রাফ, আগের 2012 সালে কি হয়েছে সেটার কথা বলছে, আপনি প্রেজেন্টে লিখে ফেলতেছেন গ্রাফটা, বুঝতেছেন না। এখানে আপনার 25% এবং অ্যাকিউরেসি 25%। মেইনলি রাইটিং টাস্ক ওয়ানে আপনার এই কয়েকটা জিনিসের, 6টা জিনিসে নিয়েই এই রাইটিং টাস্ক ওয়ান হয়: বার চার্ট, লাইন গ্রাফ, টেবলস, পাই চার্ট, ডায়াগ্রাম এবং ম্যাপ। এর মধ্যে এই যে এইখান থেকে এই পর্যন্ত, বার চার্ট থেকে পাই চার্ট পর্যন্ত, এই চারটা জিনিস মোটামুটি সেম। যে বার চার্ট ভালো মতো পড়তে পারে সে লাইন গ্রাফ পারবে, সে টেবলও পারবে, সে পাই চার্টও পারবে। যে পাই পারবে সে লাইনও পারবে, বারও পারবে, টেবলও পারবে। আর ডায়াগ্রাম আর ম্যাপটা কি? ডায়াগ্রাম হচ্ছে আপনাকে যে কোনো জিনিসের একটা প্রসেস বলা হইলো, যে সাপোজ একটা রিসাইকেল প্রসেস, যে মানুষের বাসা থেকে প্লাস্টিক সংগ্রহের পরে প্লাস্টিকটা আসলে ভালো প্লাস্টিকে রূপান্তর করার জন্য একটা নির্দিষ্ট ছবি দেয়া আছে কি করছে, এবং ওইটার ছবিটার উপরে তো তখন বর্ণনা করতে হবে ওই ছবিটা, যে কোনটার পরে কি করতেছে না করতেছে, এটাকে বলা হয় ডায়াগ্রাম। সেগুলো আপনাকে লিখতে হবে যে এটার পরে এটা করতেছে, এটা করতেছে, এটা করতেছে, এটা। আর ম্যাপ কি? নির্দিষ্ট একটা এরিয়ার ম্যাপ দেওয়া আছে, ওই ম্যাপ অনুযায়ী ম্যাপটা আপনাকে বর্ণনা করতে হবে, খাতায় লিখতে হবে। এটাই হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিসে আমরা একটু একটু করে আগাবো, সবকিছু আমরা দেখবো, কোনোটাই বাদ যাবে না ইনশাআল্লাহ। এখন আমি বলি এই বার চার্ট, লাইন গ্রাফ, টেবিল, পাই চার্ট, এগুলো আবার কি? এগুলো হচ্ছে, এখানে দেখেন, এটা হচ্ছে পাই চার্ট, এই যে গোল যেটা একদম, এটা কি পাই চার্ট। এটা হচ্ছে বার চার্ট, মানে এই যে দেখেন বারের মতো দেওয়া, এই যে বার, এটা হচ্ছে বার বলা হয় এগুলোকে, বার চার্ট। এবং এটা মেইনলি টেবল বলা হয় এই জিনিসটাকে। এটা ফ্লো চার্ট, লাইন গ্রাফ খুব ইম্পর্টেন্ট,
এবং কসমোগ্রাফ এবং পিকটোগ্রাফ। সো এইগুলা মেইনলি থাকে আপনার টাস্ক 1 এর জন্য। এখন এত কিছু কি ইম্পর্টেন্ট? সব এত দরকার নেই আপনার সব পড়া, আপনি 4টা পড়বেন দেখবেন সব আপনি পেরে যাচ্ছে। যদি মানে বাই এনি চান্স সাপোজ এই টেবল অর্গানাইজেশন চার্টটা চলে আসলো, লিখতে পারবেন, সমস্যা নেই। বাট আমরা বেশি প্র্যাকটিস করব কোনটা? বার চার্ট, লাইন গ্রাফ, পাই, টেবল। ঠিক আছে, আমরা এগুলো বেশি প্র্যাকটিস করবো। খুব ইম্পর্টেন্ট বার আর এই লাইন গ্রাফটা, বেশিরভাগ সময় এটাই আসে এই বার এবং লাইন। এবং টাইপ যদি আমি বলি, বার চার্টের বার গ্রাফের কেমন টাইপ আসতে পারে? এই ধরনের আসতে পারে, এই ধরনের আসতে, দেখেন এক একটা কিন্তু এক এক রকম। আবার এই ধরনের আসতে পারে, দুইটা আলাদা আলাদা চার্ট দিয়ে দিছে, এটার কম্পারিজন। এই ধরনের আসতে পারে, এরকম আসতে পারে এবং এইরকম আসতে পারে। দেখেন একটার মধ্যে 3টা আলাদা আলাদা করা, 3টা জিনিস। লাইন গ্রাফের ক্ষেত্রে এই ধরনের লাইন গ্রাফ আসতে পারে, বিভিন্ন ধরনের, একদম হার্টবিটের মতো এরকম আসতে পারে। এখন এটা আমরা দেখে নিলাম এক্সাম্পল গুলো কেমন। এখন আমি যখন স্টার্ট করব সাপোজ, তখন আমি কিভাবে স্টার্ট করতে পারি, কি করব আমি? ঠিক আছে, এর জন্য আমার কিছু সিনোনিম বা ভোকাব ধরেন, এই যে বলছে ভোকাবে আমার কাছে 25%, সেগুলো কি জিনিস, কেমনে পড়বেন? সাপোজ আপনি একটা জিনিস বর্ণনা করতেছেন, একটা জিনিস ধরেন 2012 সালে ফলের ফলের ধরেন আমের ফলন, হ্যাঁ আমের ফলন অনেক ভালো ছিল, আস্তে 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 2012 সালে বাড়ছে, আবার আর একটু ডিক্রিজ হয়েছে, একটু নামছে, আবার গিয়ে একদম 2019 সালে অনেক বাড়ছে, একদম পিকে উঠছে, তারপরে আবার ধাস করে নেমে গেছে, তারপরে আবার মোটামুটি সমান্তরাল ছিল অনেক বছর পর্যন্ত, এখন একটু কম আগের চেয়ে, এরপরে এখন এরকম সমান্তরাল ওয়েতে চলতেছে। এই যে আমি আপনাকে মুখে কথা বললাম না, বলতে বলতে এই যে এগুলো ইয়ে করলাম না, এই যে মুখে যে কথাটা বলছে সেটাই মূলত খাতায় যখন লিখবেন কিরকম হবে, মেইনলি সেটাই আপনার এই রাইটিং টাস্ক 1। বুঝতে পেরেছেন? এই যে বলছে আস্তে আস্তে বাড়তেছে কমতেছে, এই জায়গায় উঠছিল আর কমলো বাড়লো, এই জিনিসগুলাই। এখন এইগুলো প্রকাশ করার জন্য তো এই ভোকাব গুলো জানা খুবই জরুরি, বাড়া কমা কখন স্টেডি হইলো এইগুলা। যেমন যখন বাড়বে ইনক্রিজ হবে, সে যে আস্তে আস্তে দেখেন বাড়তেছে, এটাকে আপনি বলতে পারেন রাইজ অথবা গো আপ বা আপলিফট, রকেট, যার যত ভোকাব স্ট্রং সে তত সুন্দর করে বলবে। ক্লাইম্ব, ঠিক আছে, দেখেন এই জিনিসটাকে বলা হয়েছে ক্লাইম্ব, মানে আস্তে আস্তে বাড়তেছে না, উঠতেছে আস্তে আস্তে, এটাকে উঠা, ক্লাইম্ব মানে কি চড়া বা ওঠা বলে, আস্তে বাড়তেছে। এখন এরপরে স্লামড বলা হয়েছে বা প্লামেন্টেড। স্লাম মানে কি, এই যে বাড়ার পরে আস্তে আস্তে আবার কমতেছে, এই জায়গাটাকে বলা হয় স্লাম, প্লামেন্টেড। আবার দেখেন এখান থেকে এই পর্যন্ত সমান না, তার মানে সমান ছিল, একই রকম ফলন ছিল আমের, সেটাকে আমরা বলতে পারি, এই জিনিসটাকে প্রকাশ করতে পারি স্টেবিলাইজড, স্টেবল আছে বা লেভেলড অফ। তারপরে এই যে বাড়লো, তারপরে আস্তে দেখেন কমলো, এই যে কমলো, এই কমাটাকে কি প্রকাশ করতে পারেন? ড্রপড, ডিক্লাইনড। যদি আস্তে আস্তে ড্রপ হয় আপনি স্লাইটলি ডিক্লাইন বললেন, আবার ঠাস করে অনেক বাড়ছে, তাহলে কি হলো? যে একদম ড্রপ করছে, তখন আর স্লাইটলি বলতে পারবেন না, ঠিক আছে, তখন ড্রপ। এটার আবার এই যে ধাপ করে বলে, এটা আবার কি ভোকাব হবে সেটাও হবে না, ঠিক আছে। নর্মালি 3টা জিনিসের রাইটিং টাস্ক 1 হয়, 3টা, ঠিক আছে। একটা হচ্ছে আপনার কার সরি ভেহিকেল রিলেটেড, হ্যাঁ ভেহিকেল রিলেটেড হয়। আরেকটা লিখেছে হাউস হোল্ড রিলেটেড, যে ধরেন বাসা বাড়িতে কোন ধরনের জিনিস বেশি ব্যবহার করা হয়, এই রিলেটেড হাউস হোল্ড। আর একটা হচ্ছে পিপল রিলেটেড, হাউস হোল্ড, আর হচ্ছে পিপল মানুষজন। সাপোজ জব, কোন কোম্পানিতে, একটা কোম্পানি হয়তো বা দিছে যে কখন আসলে কোন ধরনের মানুষরা বেশি কাজ করতেছে বা কোন ধরনের এমপ্লয়িরা বেশি ওইখানে জব করতেছে, এই ধরনের জিনিস থাকতে পারে। মেইনলি টাস্ক 1 এ ভেহিকেল রিলেটেড থাকে, হাউস হোল্ড রিলেটেড থাকে এবং পিপল রিলেটেড থাকে। আমরা একটু পরে আরো ক্লিয়ার হব, ওকে। এখন আমি বলি, সেটা হচ্ছে এগুলো আগে ব্যাচে পড়াইছি আমি, ওকে। এখানে কিছু জিনিস আপনার ফলো করতে হবে, যেমন আপনার একটা রাইটিং টাস্কে ইন্ট্রোডাকশন লাগবে আপনার একটা, ঠিক আছে। এরপরে একটা আপনার ডিটেলস, একটা কি চলতেছে, ট্রেন্ড কি, এটা এই যে উঠানামা করতেছেন এইগুলোকে নরমালি ট্রেন্ড বলা হয়, বা এখন কি অবস্থা এই করতে ট্রেন্ড বলা হয়। ডিটেলস দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে এবং সামারি দেয়া, আবার পাশে অপশনাল দেওয়া। বাট আই প্রিফার সামারি আপনারা দিবেন না। রাইটিং টাস্ক 1 এ গ্রাফের ক্ষেত্রে সামারি মোটামুটি দেওয়া যেতে পারে, বাট প্রসেস ডায়াগ্রাম এবং এই যে এখানে যে দেখালাম প্রসেস এবং ম্যাপ, এখানে আপনারা কখনোই সামারি দিবেন না। মানে একটা কনক্লুশন বলে না, ইন কনক্লুশন দিয়ে আমরা একটা কনক্লুশন টানি, ডায়াগ্রাম এবং ম্যাপে কখনোই দিবেন। এগুলো দিতেও পারেন, আমি দেখাবো যে দিলেও কিভাবে দিতে পারেন, কিন্তু ডায়াগ্রাম ম্যাপের ক্ষেত্রে কখনো কনক্লুশন দিবেন না। এখন এখন আপনি কিছুই জানেন না, কিছুই পারেন না, এমন একটা স্টুডেন্ট ধরেন আপনি,
আপনি কিছুই লিখতে পারেন না। এই ধরনের স্টুডেন্টকে আসলে কেমনে পড়াইতে হয় সেইটা আমি এখন দেখাবো, আপনাদেরকে কেমনে বুঝাইতে হবে এই জিনিসটা। লাইনে লাইনে আমরা শিখবো, টাস্ক ওয়ান লাইনে লাইনে আমরা পড়বো, শুধু পড়তে হবে, আপনাদের কাছে টেবিলে বসে শুধু পড়বেন। কেমন এখানে দেখেন কত সুন্দর করে দেওয়া, যেমন এক প্রথম লাইনটা আমরা ইন্ট্রো ইন্ট্রো লিখবো না, একটা এই টাস্ক ওয়ান এর প্রথম ইন্ট্রো দিয়ে স্টার্ট করতে হবে। ইন্ট্রোটা কিভাবে স্টার্ট করতে হবে, এখানে একটা স্টার্টিং থাকবে, তারপর আপনার একটা প্রেজেন্টেশন টাইপ, মানে আপনি গ্রাফ করতেছেন, ওইটা টেবল করতেছেন নাকি ফিগার করতেছেন নাকি পাই চার্ট করতেছেন, আলাদা আলাদা না, এক প্রশ্নতে এক একটা এক এক রকম আসবে, সেটা প্রেজেন্ট, ওটাকে বলা হয় প্রেজেন্টেশন টাইপ, ওইটা করতেছেন। এরপরে ভার্ব যে করবেন, ভার্ব কি ধরনের ভার্ব ইউজ করতে পারেন এবং পরবর্তীতে ডিসক্রাইব কেমনে করবেন। এখন আসেন আমরা প্রথম লাইন লেখা শিখবো রাইটিং টাস্ক ওয়ান এর। কিভাবে প্রথম লাইন লেখা শিখবো, এখানে দেখেন অনেক কিছু আছে। এখন আপনি কি সব পড়বেন না, আপনি তো সব পড়বেন না, আপনি দেখেন স্টার্টিংটা কেমনে লিখতে পারেন, দি গিভেন অথবা দি সাপ্লাইড, দি প্রেজেন্টেড বা দি শোন, দি প্রোভাইড, এগুলো থেকে স্টার্ট করতে পারেন। এখন আপনি যে কোনো একটা আপনি নেন, তো একটা ওয়ার্ড নেন, আপনার পছন্দ একটা সই একটা ওয়ার্ড নেন। দ্য সাপ্লাইড। ওকে, ভেরি গুড, দ্য সাপ্লাই, সাপোজ দ্য সাপ্লাই। আচ্ছা, সবাই কেন দ্য সাপ্লাই এটাই কেন নেয় নিতে বললে? এটা হচ্ছে মানে একটু ইউনিক। ইউনিক লাগে। আমরা আচ্ছা, সবসময় অন্যগুলো শুনে আসছি, কিন্তু এটা আমরা ইউনিক। দ্য গিভেন দেই, দ্য হ্যাঁ, চার শোজ এমনি দেই, প্রোভাইডেড এগুলা তো দেই, provided সাপ্লাইড এগুলো তো use দেওয়া হয় না। দি সাপ্লাই। এখন প্রেজেন্টেশন টাইপে কি আছে, ডায়াগ্রাম আছে, টেবিল আছে, ফিগার আছে, ইলাস্ট্রেশন আছে, গ্রাফ আছে, চার্ট আছে। সাপোজ আমরা একটা বার চার্ট, বার গ্রাফ, হ্যাঁ, দ্য সাপ্লাইড বার গ্রাফ। এখন আছে পাই চার্ট, আপনি যদি বার গ্রাফ দেন তাহলে কিন্তু হবে না, আপনাকে ওই জিনিসগুলো শিখতে হবে যে কোনটার নাম কি, বার গ্রাফ। এখন একটা ভার্ব দেখেন কত ধরনের ভার্ব, এগুলা এত ভার্ব আপনি কি সব মুখস্থ করেন না, আপনি 4-5টা মুখস্থ করেন। শোজ রেগুলার, রিপ্রেজেন্টস রেগুলার, ডেপিক্টস রেগুলার, তারপর ইনুমারেটস রেগুলার, ইলাস্ট্রেটস রেগুলার। আমরা ইনুমারেটস একটা ইউনিক, ইলাস্ট্রেট আমরা রেগুলার ইউজ করি। এখন আপনার এগুলো একদম মনে, আপনি এখন ভালো মতো 2-3 একটা ইউনিক শিখবেন, রেগুলার শিখবেন, দুইটা ইউনিক রেগুলার ওয়ার্ড শিখবেন, রিপ্রেজেন্টস অথবা ডেপিক্টস, শোজ, এগুলো শিখবেন। এখন ইউনিক যদি ভালো করতে চান তাহলে দিতে পারেন আপনি ডেলিনিয়েটস, এই যে ডেলিনিয়েটস, the supplied bar graph delineates। বানান আবার ভুল করতে যান না, একদম ইয়ে করতে গিয়ে, ইউনিক করতে গিয়ে একটা ছেঁড়াবেড়া করে ফেলেন না। delineates, the supplied bar graph delineates। এখন বললাম এই বার, এটা দিয়ে বোঝাচ্ছে কি এই বার গ্রাফটা কি প্রকাশ করে, ঠিক আছে, ডিসক্রিপশন। এখন দেখা গেল যে আমরা একটা এমন করতেছি, যেমন অটোমোবাইল কেমন, কোন বছরে কেমন পরিমাণ অটোমোবাইল বিক্রি হয়েছে, ঠিক আছে, কোন কার কি পরিমাণ বিক্রি হয়েছে, ওইটা নিয়ে আমরা একটা তুলনা করব, তাহলে এবার একটা ডিসকাশন করব। তাহলে আমরা এটা বলতে পারি না, দ্য কম্পারিজন অফ delineates the comparison The supplied bar graph delineates the comparison comparison of কম্পারিজন অফ। এখন আপনার কম্পারিজন অফ ভালো লাগতেছে না, আপনি চেঞ্জ করে দেন, তাইলে আপনি দেন দ্য ডিফারেন্সেস দিয়ে ডট 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 অফ, অথবা দ্য চেঞ্জেস, সরি চেঞ্জেস, এটা তো আগেরটা, দ্য নাম্বার অফ দিয়েও দিতে পারেন, ইনফরমেশন অন দিতে পারেন, ডাটা অন দিতে পারেন। আমি এটা যেহেতু দিচ্ছি দ্য কম্পারিজন অফ, সাপোজ আমি লিখবো ওই ভেহিকেল, কম্পারিজন অফ, হ্যাঁ, তারপরে যে কোশ্চেনে যেটা থাকবে সেইটা ভেহিকেল, অটোমোবাইল, অফ অটোমোবাইল ইউজেস, সাপোজ দিলাম প্রশ্ন, ধরেন এখানে প্রশ্ন নয়, আমি এখন কি দিই আর, অটোমোবাইল ইউজেস সাপোজ দিলাম, দিয়ে ডট 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 যেটা প্রশ্ন থাকবে সেটাই মেইনলি ইউজেস নাও থাকতে পারে, কি যে কোনো দিয়ে আপনি আর কি ওই এক্সাম্পল একটা একটা অটোমোবাইলের পরে ডট দিলাম, এখন যেটা থাকবে সেটা দিলেন, কি নিয়ে কথাবার্তা হইতেছে এটা দিলেন। এখন আরো সুন্দর করার জন্য, আপনি আরো কনক্রিট ধারণা পাওয়ার জন্য দেখেন এখানে সুন্দর করে প্রত্যেকটা জিনিস, এই লাইনের এক্সাম্পল, ফার্স্ট লাইনটা কেমন হবে সেটার এক্সাম্পল দেওয়া। The diagram shows employment rates among adults in 4 European countries from 1925 থেকে 1985, মানে এই চারটা কি প্রোভাইড করছে সেটা এখানে দেওয়া। খুব সুন্দর করে প্রত্যেকটা আবার দেখেন রিপ্রেজেন্ট দেওয়া, এখানে এখানে আবার দেওয়া গিভস ইনফরমেশন, এখানে আবার দেওয়া সাপ্লাই, দেখেন এক একটা কিন্তু এক এক রকম করা। এগুলা দেখেন আপনার একটা আইডিয়া হয়ে গেল, প্রত্যেকটা
প্রত্যেকটা এগুলো কোনো জিনিস বাদ দেবেন না, সব লাইন পড়ে পড়ে দেখবেন, নোট কি দেয়া আছে সেটা একটু পড়ে দেখবেন, টিপস কি 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 ইউজ করতে মানা করা হয়েছে, এগুলো পড়াইলে অনেক বেশি। পিডিএফটা আমি শেয়ার করে দিব, অতএব এগুলো আপনাকে না পড়ে সমস্যা হবে, কারণ অনেক কিছু দেখবেন কত বড় গ্রাফ কি বলে আমরা এই জায়গায়। ঠিক আছে, এখন আপনি হচ্ছে আমরা মানে পিডিএফটা শেয়ার করে দিন, আর হচ্ছে এই ভিডিও তো রেকর্ড হচ্ছে মানে কিভাবে হ্যাঁ পড়তে হবে হ্যাঁ এটা আমাকে রেকর্ড দিয়ে দিলে আমি ওটা দেখে দেখে হ্যাঁ হ্যাঁ এভাবে পড়বো। এইটাই। এখন এরপরে জেনারেল স্টেটমেন্ট পার্টে নরমালি আপনার প্রথমে চিন্তা করতে হবে, নরমালি এই গ্রাফ গুলা থাকে যে গ্রাফটা কি নিয়ে কথা বলা হচ্ছে, কোথায় এবং কখন। ঠিক আছে, যেমন আমি যদি এক্সাম্পল দেই এখানে, যে ধরেন এখানে দ্য পার্সেন্টেজ অফ টিচার্স, কি নিয়ে কথা হয়েছে, টিচার নিয়ে কথা হয়েছে, কোথায় কোন জায়গায়, অবশ্যই প্লেস থাকবেই। তাহলে 3 অস্ট্রেলিয়ান স্কুল, 3টা অস্ট্রেলিয়ান স্কুলের হয়তো বা কিছু বলছে, কখন কখন থেকে কখনকার এটার ঘটনা বলতেছে, 2001 থেকে 2005, এই যে দেখেন এক্সাম্পল এখানে পুরোটাই আছে। এবার আসি নর্মাল জেনারেল ট্রেন্ড বলার জন্য, প্রকাশ করার জন্য, আসলে ট্রেন্ড প্রকাশ করার জন্য আপনাকে কি ভোকাবুলারি জানতে হবে। যেমন আপনি এগুলা কি এখানে 16টা আছে, আপনি কি সব পড়বেন না, আপনার যেটা যেটা মনে হয় এগুলো আপনি ইউজ করতে পারবেন সেটাই করবেন। যেমন আপনি ওভারঅল এটা আপনার লাগবেই, যখন আপনি একটা সামারাইজ করবেন, যখন ইন্ট্রো দিবেন, ইন্ট্রোর পরে পরের যে প্যারাটা সেটা নর্মালি সামারি হয়, যে এক চোখের দেখাতে আপনি কি দেখতে পাচ্ছেন মেইনলি। ধরেন এখানকার মধ্যে মেইনলি যদি আমি এই গ্রাফটা যদি নিই, এই যে এই জায়গাটা ধরেন আপনি বলছে আমের ফলন, এক দেখাতে কি মনে হইতেছে এই সালে অনেক অনেক বেশি না, এই জায়গাটা দেখেন জি এই জায়গাটা অনেক পিকে উঠছে না, আবার সবচেয়ে লোয়েস্ট ধরেন হচ্ছে এই যে এই প্রথম দিকে সবচেয়ে লোয়েস্ট না, দেখেই আপনার কি ওভারঅল এটা ধারণা কি হচ্ছে, এটাই মেইনলি আপনার একটা সামারি, একটা আপনার ওভারঅল যে যে বিষয়টা কি ঘটছে সেটা আপনাকে 2 লাইনে লিখতে হবে ইন্ট্রোর পরে মেইনলি এই ওভারঅল এর এই সামারিটা লিখতে হবে। তো ওভারঅল আপনি কি দেখতে পাচ্ছেন সেটা দিয়ে কমা দিয়ে লিখবেন, কিভাবে লিখবেন এটা পরবর্তীতে আমি দেখাবো। অথবা দিতে পারেন ইট ইজ অবভিয়াস, as it is observed, as can be seen, as it be present। এখন সব তো মুখস্থ করার দরকার নেই, যতটুকু দরকার ততটুকু। এক্সাম্পল হিসেবে দেখেন, এক্সাম্পল হিসেবে অনেক লাইন দেওয়া আছে, সাপোজ জেনারেলি স্পিকিং citizens in the USA had a far better life। এই যে পুরা ওই ম্যাপটা দেখার পরে বোঝাই যাচ্ছে যে ইউএসএ তে অনেক ভালো লাইফ স্ট্যান্ডার্ড ছিল দেন দ্য রিমেনিং অন্য যেসব কান্ট্রির থেকে। তার মানে এখানে দেখা যাচ্ছে 2012 সাল, সাপোজ 2012 সালে সবের চেয়ে অনেক বেশি দেখা যাচ্ছে না ফলন, এই সময় 2012 সালে আমের অনেক ফলন হয়েছে মেইনলি। এইখানেও এটাই জেনারেল স্টেটমেন্ট প্রকাশ করার সময়, তখন আপনাকে এই জিনিসগুলা, এই একই জিনিস আপনাকে ওভারঅল কি দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন এটা আপনার লিখতে হবে। এর জন্য লাইনগুলো প্র্যাকটিস করার জন্য এক্সাম্পল দিছে যে এভাবে এভাবে আপনি দিতে পারেন, এখানে আপনি এই জিনিসগুলো ইউজ করতে পারেন। দেখছেন কত সুন্দর করে দেওয়া একদম। এটার আরো গুরুত্ব সুন্দর বোঝা, আরো বুঝতে পারবেন নিজে নিজে যখন পড়বেন, কত সুন্দর একটা পিডিএফ। এরপরে এটা তো হইলো, এখন আবার ধরেন আপনি এখন এটা শুরু করবেন বডি, তারপরে কি করবেন আপনি, প্রথমে ইন্ট্রো পড়লাম, ইন্ট্রো পড়ার পর ওভারঅল দিলাম, এরপরে আমরা একটা মেইন বডি পার্ট দিব, তাই না, ওভারঅল এর পরে আমরা একটা মেইন বডি দিব, মেইন বডি পার্টে ওখানে আপনি ব্যাখ্যা করবেন। এই মেইন বডি ব্যাখ্যা করার সময় আপনি কি করতে পারেন, স্টার্ট দ্য রিপোর্ট বডি। তার জন্য আপনার কি ধরনের জিনিসগুলো ইউজ করতে পারেন, যেমন অ্যাজ ক্যান বি সিন ইন দা গ্রাফ, সাপোজ ইন দা গ্রাফ, তারপরে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা বর্ণনা করলেন, নাও টার্নিং টু দা ডিটেলস। আপনি কি করবেন, আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন আপনি কি করবেন জানেন, আপনি প্রত্যেকটা থেকে যে ইন্ট্রো শুরু করবেন কিভাবে, তার জন্য আপনি 3টা লাইন চুজ করবেন, 3টা জিনিস চুজ করবেন। ঠিক আছে, 3টা, বেশি নাই, যেখান থেকে দেন 3টা বা 4টা চুজ করলেন। যতদিন আপনি আইএলটিএস এর পড়াশোনা করবেন, আপনি যদি ওই 4টা বা 5টার বাইরে আপনি যদি ইউজ না করেন, ওগুলো ইউজ করেন, এত কিছু দরকার নাই জানা। এরপরে আপনি স্টার্ট করার সময় এখান থেকে কিভাবে স্টার্ট করবেন, এখান থেকে 5-6টা সিলেক্ট করে নেন আপনার মন মতো। যখন আপনি এগুলো খাতা নিবেন না, যখন আপনি রাইটিং টাস্ক 1 স্টার্ট করবেন, তখন আপনি কি করবেন জানেন, আপনি হচ্ছে এই সামনে খাতাটা রেখে প্রত্যেকটা দিন নিজে নিজে লাইন বানানোর চেষ্টা করবেন, ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, যে এইভাবে আমি এটা স্টার্ট করব, আমি সাপোজ একটা আমার আমার মন চাইছে আমি আজকে এখন এটা দিয়ে স্টার্ট করবো, আমি আপনি এটা দিয়ে লেখা স্টার্ট করেন, দ্য ডায়াগ্রাম রিভিউজ দ্যাট দিয়ে ওই লাইনটা লেখেন। তারপরে এখানে ধরেন ভোকাবুলারি ইনক্রিজের অনেক ভোকাবুলারি আছে, সব তো দরকার নেই, আপনি 4টা পড়েন, গো আপ, আপলিফট, রকেট, ক্লাইম্ব, আপসার, এগুলো ইউটিউব পড়ার দরকার নেই, এগুলো একটা নাউন ফর্ম পড়ে নেন, নাউন ফর্মটা কেমন হবে, ডিক্রিজ আছে, স্টেডিনেস, এটা আছে, এগুলো সব অনেকগুলো আছে, আপনি একটু একটু করে জাস্ট ভোকাবুলারি পড়ে নেবেন এবং এখানে এক্সাম্পল দেওয়া আছে এগুলো আপনি কিভাবে ইউজ করবেন। এবার দেখেন এখানে
এটা ছবি দিয়ে দেওয়া যে কোনটাকে আপনি কি হিসেবে বর্ণনা করবেন, এগুলো লাইন গ্রাফে আপনার ইউজ হয়। যেমন আস্তে আস্তে কি কমতেছে না, এটাকে আমরা ডিক্রিজ বলতে পারি। আপনি যখন এটা চারটা যখন পড়বেন তখন কিভাবে পড়বেন, এই যে ডিক্রিজ যখন পড়ে নিলেন আপনি দেখবেন যে ডিক্রিজের আর কি কি আছে, এটা আপনি কি বলতে পারেন আর প্লাঞ্চ বলবেন। আপনি আর এখন ডিক্রিজ করবেন না, তখন প্লাঞ্চ দিবেন, যে একটু যখন এটা আস্তে আস্তে নামবে সেটাকে আমি প্লাঞ্চ বলবো। এইগুলা কিন্তু আমরা ওই যে 9-10-এ পড়ছি না, ছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ ছিল, ওইটাই একটু জাস্ট একটু অ্যাডভান্স ফর্ম। তারপরে গ্রাজুয়াল ডিক্রিজ কি বলা, র্যাপিড ডিক্রিজ, ওই যে বললাম যে এই যে বাড়ছে ঠাস করে আমের ফলন বেড়ে গেছে, সেটাকে কি প্রকাশ পায় যে বাড়ছে, এটাকে বলা হয় গ্রাজুয়াল ডিক্রিজ, ঠাস করে বেড়ে গেছে, এটা গ্রাজুয়াল ডিক্রিজ। আবার এই ধরনের জিনিসকে আবার উঠছে, ঠাস করে উঠে গেছে, এটাকে কি বলতে পারি আমি, এটা যেহেতু গ্রাজুয়াল 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 সরি 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 র্যাপিড ডিক্রিজ অথবা র্যাপিড ইনক্রিজ। র্যাপিড নামাটাকে র্যাপিড বলতে পারি, ঠাস করে নেমে গেছে, আবার ওঠাটাকেও র্যাপিড ইনক্রিজ বলতে পারি। তারপরে এই যে কখনো বাড়ছে কখনো কমছে, কখনো বাড়ছে কখনো কমছে, এটা কি হতে পারে, র্যাপিড চেঞ্জ অথবা ফ্লাকচুয়েট। ঠিক আছে, আমরা ফ্লাকচুয়েট বলতে পারি এটাকে, গ্রাজুয়াল ইনক্রিজ। এবার শুধু সেটা না, টিপস গুলো অবশ্যই পড়বেন, কি টিপস দেওয়া আছে। এরপরে টাইপ অফ চেঞ্জ, সাপোজ এখানে বলা আছে ড্রামাটিক্যাল, উই ক্যান সি দ্য ড্রামাটিক চেঞ্জ, আমি বলতে পারি যেমন। আবার দ্য চেঞ্জ হ্যাজ ড্রামাটিকলি ইনক্রিজড, দেখেন দুই ফর্ম ইউজ হইলো কিন্তু, ওকে দুইটা আমি ইউজ করলাম, একটা ড্রামাটিক ইউজ করলাম, একটা ড্রামাটিক্যালি, কিন্তু দুইটা সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করছে, কখনো অ্যাডভার্ব হিসেবে ইউজ করছে। সাপোজ আপনি এখন যদি শার্প, এখন শার্পটাকে আপনি শার্পলি ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন নিজে নিজে একটু চেষ্টা করেন। আবার শার্প দিয়ে আপনি একটা সেন্টেন্স বানানোর চেষ্টা করেন, দেখেন ভোকাবুলারি দিয়ে আপনি একটা সেন্টেন্স, মানুষ বলে আপু আমি লিখতেই পারি না, আমি কি লিখবো আমি বুঝি না, আপনি প্র্যাকটিস করেন না, আপনি বুঝবেন কিভাবে। ঠিক আছে, তারপরে ধরেন এই যে এখানে এক্সাম্পল গুলো ওইভাবে দেওয়া আছে, আরো অনেক সুন্দর, যেমন টিপস গুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা জিনিসের ধরেন অনেক বড় ডিফারেন্স হইলো, সেগুলোকে আপনি সিগনিফিকেন্ট বলতে পারেন, কনসিডারেবল ধরতে পারেন। মিডিয়াম চেঞ্জ, অল্প একটু চেঞ্জ হচ্ছে, সেখানে আপনি সামহট বলতে পারেন, মডারেট বলতে পারেন। এগুলো দিয়ে যখন পড়বেন শুধু পড়লে হবে না, লাইন লিখবেন একটা নিজে নিজে, মাথা থেকে মাথা লাইন মানে বানাবেন। যেমন এখানে বলছে মডারেট, কখন বলছে যখন মিডিয়াম চেঞ্জকে মডারেট বলা হয়। এখন নিজে 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 একটু চিন্তা করেন, আচ্ছা যখন কোন একটা ফলন 2012 সাল থেকে 2018 সাল থেকে মোটামুটি খুব একটা চেঞ্জ হয় নাই, অল্প চেঞ্জ হয়েছে, একটুখানি বাড়ছে আবার কমছে, বাড়ছে আবার কমছে, এমন হয়েছে, তাহলে সেটাকে আমি মডারেট বলতে পারি। এই যে নিজে নিজে এরকম কাহিনীটা বানাবেন যে কখন আপনি এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এরকম বানায় আপনাকে জাস্ট চেষ্টা করতে হবে। এরপরে আমাদের একটা জিনিস ভুল হয়, অনেক প্রিপোজিশন, ডেট, মাস এবং ইয়ার, এবং এগুলোর আলাদা আলাদা ভোকাবুলারি। এগুলোর আলাদা আলাদা ভোকাবুলারি কি কি আছে, যেমন এখানে আছে ফ্রম, এখান থেকে এই পর্যন্ত, ফ্রম 1990 টু 2000। তারপরে এখানে বলছে বাই, বাই আবার 1995, ইন 1998, ইন কখন হলো, দেখেন সাল এটাও, আবার সাল এটাও, কিন্তু তার আগে কখনো টু হয়েছে কখনো ইন হয়েছে, কিন্তু কেন টু আগে হইলো কেন ইন হইলো, কারণ এখানে বলছে এটা থেকে এই সাল থেকে এই পর্যন্ত, তখন কি হয়েছে টু, 1990 থেকে 2000। সাপোজ কোনো কিছু বলছে যে এত সাল থেকে এত সাল বর্ণনা করা হয়েছে, এটা আপনি বর্ণনা করতেছেন সেটা, কারণ টু। আবার এখানে বলছে বাই 1995, বাই কেন হইলো, বলছে 1995 এর মধ্যে, আপনি বলছেন 1995 এর আগে এই ঘটনাটা ঘটছে, এখানে আপনি এটা প্রকাশ করতে পারেন, করতেছেন। বাই 1995, ইন 1998, এখানে 1998 সাল কি বুঝাইছে, যে 1998 সালে এক্স্যাক্টলি কি হচ্ছে আপনি সেটা বর্ণনা করতেছেন। ইন ফেব্রুয়ারি, ওভার দ্য পিরিয়ড, ডিউরিং দ্য পিরিয়ড, যে টাইম গুলোকে মেনশন করার জন্য কি কি ধরনের কথাবার্তা ইউজ করা হচ্ছে। উইদিন আ টাইম স্প্যান অফ 10 ইয়ার, বলছে 10, আপনি এখন বলবেন যে 10 বছরের মধ্যে, আসলে আপনি বলছেন 10 বছরের মধ্যে দেখা যাচ্ছে এই জিনিসটা অনেক ইনক্রিজ হয়েছে, সেখানে আপনি এটা বলতে পারেন। ঠিক আছে, এইগুলা এইভাবে পড়তে হবে, খুব সুন্দর জিনিস, মনোযোগ দিয়ে পড়তে হবে। এরপরে দেখেন পার্সেন্টেজ, পোর্শন এবং নাম্বার, এগুলোকে আপনি কি হিসেবে ইউজ করতে পারেন। এখন একজন নর্মাল স্টুডেন্ট যে 5.5 পাবে অথবা মোটামুটি 6 পাইও, আমাদের সবসময় টার্গেট থাকে কি, আমাদের একটু ভালো রেজাল্ট করার টার্গেট থাকে না, যে আপনি যখন 8 টার্গেট করবেন অ্যাটলিস্ট 7 তো পাবেন নাকি। তো এখন একটা নর্মাল স্টুডেন্ট সে লিখবে 4%, we can see the graph increased at 4%। আপনি এটা না লিখে আপনি যদি লেখেন যে we can see a teeny fraction, তো টিনি বলে টাইনি বলতে, টাইনি ফ্র্যাকশন, এটা আপনি বললেন। অথবা একজন যখন একটা গ্রাফে আপনি দেখতে পাচ্ছেন 26% পর্যন্ত বাড়ছে, 26%-এ উঠছে, এখন একজন যে নর্মাল স্টুডেন্ট সে লিখবে 26% ইনক্রিজড, এখন আপনি লিখবেন কি রাফলি 1/4, তাহলে সে ভালো না আপনি ভালো বলেন,
অবশ্যই এটা ভালো, রাফলি 1 কোয়ার্টার। অবশ্যই রাফলি 1 কোয়ার্টার, এটা দিয়ে আপনার ভোকাবুলারি প্রকাশ পাচ্ছে, এটা একটা ভালো ভোকাবুলারি। রাফলি 1 কোয়ার্টার কেন হইলো? 25%-এ 1 কোয়ার্টার বলা হয় না? কোয়ার্টার হ্যাঁ 100 ভাগের 1 ভাগ, জি 25%, 4 25 100 না? হ্যাঁ সো ওইটাকে বলা হয় কোয়ার্টার। আবার বলছে যে এখানে দেখেন 49 মানে কি 50 কিন্তু এখনো হয় নাই, হ্যাঁ 49, তাহলে আপনি বলতে 49 অ্যারাউন্ড হাফ, এখনো হাফ হয় নাই, এটাকে আপনি 49টা কিভাবে প্রকাশ করতেছেন? জাস্ট আন্ডার আ হাফ, জাস্ট আন্ডার হাফ দিয়ে আপনি প্রকাশ করতেছেন। খুব সুন্দর প্রত্যেকটা জিনিস এইভাবে একটু রিলেট করে করে পড়া। এই যে এক্স্যাক্টলি আ হাফ, জাস্ট ওভার আ হাফ মানে 51 হয়েছে। এখন আপনি এমন না যে আপনি 51 সময় আপনি বলবেন জাস্ট ওভার আ হাফ, যখন ধরেন 71 হয়েছে আপনি আচ্ছা লিখেন আচ্ছা, আমি কি জাস্ট এভাবে ওভার লিখতে পারবো 70। যে ধরেন যে দিলাম আমি এক্স্যাক্টলি এ হুম হাফ, এটা আমি লিখলাম, হ্যাঁ, তারপর হুম। ওই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি 50% উল্লেখ করে দিতে পারবো এরকম, না শুধু জাস্ট এটাই দিব? না না, ব্র্যাকেট দিবেন না আপনি, জাস্ট আপনি যখন ডিরেক্টলি মেনশন করবেন হাফ তখন আর 50% দিবেন না। ওকে যখন আপনি মেনশন করবেন সাপোজ জাস্ট ওভার 70%, জাস্ট ওভার 70%, কিন্তু আপনার কোশ্চেন আছে ধরেন অলরেডি 72% বলা আছে কোশ্চেনে, এখন এইটা প্রকাশের জাস্ট ওভার 72%, এটাকে আপনি কিভাবে প্রকাশ করতে পারেন? তখন আপনি এভাবে প্রকাশ করতে পারেন যে ইট হ্যাজ সাপোজ বাড়ছে, হ্যাঁ বলতে পারেন যে ইট হ্যাজ ইনক্রিজড জাস্ট ওভার 70% দিয়ে দেওয়ার পরে লাইক 72 অথবা সামওয়াট দিতে পারেন। সেই ধরনের এক্সপ্রেশন আছে, এক এক ধরনের কনটেক্সট অনুযায়ী যে কি বলবেন সেইটা অনুযায়ী আচ্ছা আচ্ছা এক্সপ্রেশন আছে। সামওয়াট একটু বলতে গেলে একটু আপার লেভেল, সামওয়াট ইউজ করার পরে আরো ওইখানে আরো কনটেক্সট যুক্ত করতে হবে। বাট ওইটা এক্সাক্ট দেওয়ার পরে আপনার লাইন কেমনে লিখতে হয় এটা নিচে আরো এক্সাম্পল দেওয়া আছে যে কিরকম লিখতে, ঠিক আছে, এই পার্সেন্টেজ গুলা। তারপরে ধরেন এই ধরনের অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করার জন্য ধরেন কি ইউজ করতে পারেন, যেমন অ্যাপ্রক্সিমেটলি, নিয়ারলি, রাফলি, অলমোস্ট, অলমোস্ট চলে আসে, অলমোস্ট 70%, অলমোস্ট 50%, অলমোস্ট আর হাফ, এই জিনিসগুলো, জাস্ট ওভার, এই যেগুলো হচ্ছে একটা ভোকাবুলারি। ডেট এন্ড টাইমে দেখেন এখানে বিটুইন ইউজ করা হয়, এত থেকে এত সাল যখন ইউজ করা হয় তখন আপনি বিটুইন ইউজ করতে পারেন। ফ্রম এবং টু ইউজ করা, ইন কখন, অন কখন, একটু ভালো করে পড়ে নিবেন। ওকে এরপরে দেখেন এখানে ভোকাবুলারি গুলো সুন্দর করে দেওয়া আছে। এরপরে এগুলা এগুলো সব উপরে আগে পড়াইছে, এগুলাই জাস্ট ব্রিফ করা, বুঝছেন? ওকে তারপরে এই যে দেখেন এক্সাম্পল দেওয়া আছে এখানে, এক্সাম্পল সব এক্সাম্পল, প্রত্যেকটা জিনিস এখানে লেসন দেওয়া আর এক্সাম্পল দেওয়া। এবার কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করা, কোনো জিনিস আলাদা সেটা বুঝাইতে আপনি কি ধরনের জিনিস ব্যবহার করতে পারেন? চিপ, চিপার, চিপ, যেগুলো হচ্ছে যে কম্পারেটিভ সুপারলেটিভ এর বিষয়, লার্জ, লার্জার, লার্জেস্ট, এখানে এক্সাম্পল গুলো দেখবেন কি বলছে। তারপরে ভোকাবুলারি ফর প্রেজেন্ট লিঙ্কার, সাপোজ সিমিলারলি, অন দা, খুবই ইম্পর্টেন্ট এই লিঙ্কার গুলো, খুব খুব। হুম মিন হোয়াইল, এগুলো আবার আমরা যাবো সামনে পড়বো, এগুলো যখন আমরা পড়া একটা রাইটিং লেখা স্টার্ট করবো, তো এগুলো মোটামুটি তো রাইটিং টাস্ক 1 এর ফাউন্ডেশনের জন্য এগুলো আপনার পড়তে হবে, বুঝছেন, ফাউন্ডেশন। এরপর ট্রেন্ড গুলোকে কিভাবে বর্ণনা করতে হবে। তারপরে এই যে টাইম প্রিপোজিশন কেমনে ইউজ হয়, ইন কখন বসাবেন, অন কখন বসাবেন, প্রিপোজিশন প্রত্যেকটা আলাদা আলাদা, অ্যাড কখন বসাবেন, এক্সাম্পল দেওয়া, এগুলো কখন কি বসাবেন প্রত্যেকটা সুন্দর করে দেওয়া। ইট স্টার্টেড অ্যাট ড্যাশ, দ্য সেল স্টার্টেড অ্যাট $20, ইট পিকড অ্যাট, ঠিক আছে, এইভাবে। এখন কিছু ইনফর্মাল এবং ফর্মাল ওয়ার্ড, সবসময় টিকটকে বা ফেসবুকে দেখেন যে ফর্মাল আর ইনফর্মাল আইএলটিএস এরকম দিয়ে দিছে। সো নর্মালি আইএলটিএস চেষ্টা করবেন রাইটিং এ অলওয়েজ রাইটিং ওয়াইজ স্পিক এ ফর্মাল কথাবার্তা বলতে, যেমন আমরা বলি লুক এট বলবেন না, এক্সামিন বলবেন। যেমন পয়েন্ট আউট, সো আই এম পয়েন্টিং ইট আউট দিয়ে আপনি লাইন লিখতে না বলে আপনি লিখতে পারেন যে আই ইন্ডিকেট, ঠিক আছে, অথবা ইট ইন্ডিকেটস, ঠিক আছে, বাট ইট পয়েন্টস, আপনি যদি বলেন ইট পয়েন্টস আউট, এটা একটা ইনফর্মাল লাগে। আপনি যদি বলেন ইট ইন্ডিকেটস তাহলে এটা জিনিস শুনবে, যেমন গেট, আমি যদি বলি ইট 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 গেটস, এটা বলার চেয়ে আমি যদি বলি ইট অবটেইনস, এটা মোর ফর্মাল ওয়ার্ড না, রাদার দেন দ্যাট ইনফর্মাল ওয়ার্ডস। তো এটা আপনি সিন না বলে আমি বলতে পারি অ্যাপিয়ার্ড, শো না বলে বলতে পারি ডেমনস্ট্রেট। তো এইগুলা জিনিস খুব সুন্দর করে দেওয়া, যেমন আই থিঙ্ক না বলে আমি দিতে পারি ইন মাই অপিনিয়ন, ঠিক আছে, এই যেগুলো আরো অনেক কিছু আছে। এরপরে নাউন ফর্ম এর ইনক্রিজটা তো আমি আসলে কিভাবে যখন প্রকাশ ধরেন করতে যে পারেন বলেন? স্পিকিং এ যাব তখন তো আমি ইনফর্মাল ইউজ করতে পারবো না? কিছু, বেশি না, এগুলো স্পিকিং ক্লাসে আমি বলে দিবেন। ওকে সব ইনফর্মাল ইউজ করতে পারবেন না, কিছু, যেমন আপনি রাইটিং এ আমি কখনোই বলি না যে আপনি এটা লিখলে আপনার কাটবে না, ধর আপনি লিখলেন এরকম আই এম এমনি লিখলেন, আমি চাই রাইটিং এ কখনোই আপনারা এভাবে না লিখেন, আপনারা লেখেন পুরোটাই লেখেন আই এম,
যখন আপনি মুখে বলতেছেন স্পিকিং এর ক্ষেত্রে তখন এটা চলবে। তো ওগুলো পরে ইনফর্মাল ফর্মাল ওগুলো আমি পরে ক্লাসের মধ্যে যখন এগুলো আলাদা আলাদা করে ক্লাস হবে না তখন আমি বলে দেবো ওকে কেমনে এগুলা করবেন, ছোট ছোট জিনিসগুলা। তারপরে র্যাপিড ইনক্রিজ কেমনে ব্যবহার করা হয়েছে এগুলো পুরাপুরি, কখন এই যে পিক কখন বলতেছেন, ফ্লাকচুয়েশন কখন বলতেছেন, আবার দেওয়া সুন্দর করে এগুলো সব কত জি কিছু সুন্দর করে দেওয়া, মানে এর চেয়ে ভালো আর কিছু হয় না। এটা পড়ার পরে আর ক্লাস করা লাগে না, মানুষ এমনি পারবে, বুঝছেন। তারপর গ্রাফ রাইটিং কেমনে কোন কোন ভোকাবুলারি কিভাবে ইউজ হয়েছে, এরপরে এতটুকু হচ্ছে আপনার গাইড। পরটা হচ্ছে ম্যাপের, এটা ওটা ম্যাপেরটা আমরা আরেকদিন করবো, কালকে এর পরের দিনে। ম্যাপ যখন আলাদা করে যেদিন পড়বো সেদিন আমরা ম্যাপেরটা পড়বো, বাট তার আগে আমরা ক্লাস ওয়ানে গ্রাফ নিয়ে আমরা আলোচনা করবো। এখন আপনার কালকে পড়া কি, কালকে পড়া হইতেছে আপনার এই গ্রাফটা সুন্দর করে, এটা তো আমার অনেক, এটা ধরেন একটা বই, বইয়ের তো মানুষ সব মুখস্থ করে না, করে অল্প অল্প করে পড়বেন, পড়ে পড়ে বোঝার চেষ্টা করার পরে নিজে নিজে নিজের জন্য কয়েকটা আলাদা আলাদা করে পাঠে করবেন, একদম ফাইনাল আউটকাম। স্টার্টিংটা কেমনে করবেন, প্রেজেন্টেশন টাইপটা কি কি আমি কি মানে করতে আমি পারেন নিজের মতো করে একটা নোট করে নিজের মতো ফেলবো যে আমি কোন নোট চারটা করবেন, ইউজ কি করব ইউজ বা করবেন exactly। কোনগুলো আমি নিব এগুলা। যখন হ্যাঁ এক্স্যাক্টলি যখন বলছে গ্রোথ বুঝাবেন, যখন কোনো কিছু বাড়বে সেখানে আপনি ইংলিশ থেকে ধরেন 3-4টা নেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরকম দিয়ে ওটা একটা একটা নোট করে ফেলবেন, নিজের নোট, ওটা ওকে ওটা পার্সোনাল নোট, ঠিক আছে। ওকে এবং নোট করার পরে যাতে নোটটা দেখে দেখে পরবর্তীতে আপনি নোট করার পরে ফেলে রাখলে আবার হবে না, এমন ভাবে নোট করবেন যাতে পরবর্তীতে আমি যখন টাস্ক গুলো দেবো ওই নোটটা আপনি মেনটেন করতে পারেন, আবার যাতে আমার এই পিডিএফটা দেখা না লাগে, ঠিক জি আছে, এইরকম ভাবে। এই আর কি মোটামুটি আজকের এটাই, এতটুকুই পড়া। এর পরের দিন আমরা ম্যাপ করব এবং সরি যেটা ম্যাপ না, রাইটিং টেস্ট ওয়ানটা আমরা স্টার্ট করবো যখন এই আজকে আপনি মোটামুটি এইটার ফাউন্ডেশন গুলো নিজে নিজে বাসায় করবেন না, আপনার বাসায় জি আজকে প্রথম করতে বসা আর হচ্ছে রাইটিং টাস্ক ওয়ানের এটা নোট বানানো, এটা হচ্ছে প্রথম প্রথম টাস্ক আপনার। এটা টাস্ক, এরকম এর পরবর্তীতে হোমওয়ার্ক যেগুলো আমি দিয়েছি এই হোমওয়ার্ক গুলো আস্তে আস্তে করা যায়, এই যে এই হোমওয়ার্ক গুলো আজকে দিব। আজকে আপনার আজকে আপনার হোমওয়ার্ক থাকবে হচ্ছে ফ্যামিলি রিলেটেড, ফ্যামিলি রিলেটেড পড়ছেন? না ওকে, সিম্পল কম্পাউন্ড ওগুলো তো আমাদের গ্রামার তো শেষ, তাই না? সিম্পল কম্পা হ্যাঁ ওগুলো শেষ। মোটামুটি শেষ। এখন আমাদের ভার্ব এগ্রিমেন্ট এগুলো শেষ। যেটা আমি আপনাকে দিয়ে দিতেছি এটার পড়াশোনা সেম ওয়েতেই পড়াশোনা, ওই একই আগে যেরকম ফর্মুলা পড়াশোনা করছে সেম করে আমাকে দিয়ে খাতা জমা দিবেন। এবং স্পিকিং এর পরে স্পিকিং যাতে আপনি যদি বেঁচে থাকেন আর সুস্থ থাকেন, আপনি যদি আমার সামনে উপস্থিত ক্লাস করতে আপনাকে স্পিকিং সুন্দর করে এসে এর পরের দিন দিতে হবে, নো মার্সি। ওকে এর পরের দিন স্পিকিং এ আপনি, আমি টপ নট স্পিকিং চাই আপনার একদম, পুরো ধরেন এই এতগুলা ক্লাসে একটাও স্পিকিং ভালো করে দেন না, টপ নট 100 বার পড়বেন যদি 100 বার পড়া লাগে। ওকে নিজেই আজকে দেখতে পারছেন পড়ার গুরুত্বটা কি, বলার গুরুত্বটা কি, সাথে সাথেই খেয়াল করছেন, ফিল করতে পারছেন। সো 100 বার পড়া লাগবে না এটা আমি জানি। ও এই রেকর্ডটা তো দিয়ে দিই।